বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 1 থেকে 4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 5 মার্চ 20 ফাল্গুন এবং ফার্সি 15 এসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran
BN। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে পরমাণু চুক্তি নিয়ে আর কোনো আলোচনা নয় বলে চেয়ারম্যানকে পররাষ্ট্রমন্ত্রী জারিফ যে জবাব দিয়েছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে তিস্তার পানি বন্টন ও সীমান্ত হত্যা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা সম্পর্কে ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনার কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া হিসেবে উল্লেখ করলেন ইরানের সর্বোচ্চ নেতা। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বললেন ধর্মীয় গুরুত্ব দিয়ে। আইএইএতে ইরান বিরোধী প্রস্তাব উত্থাপন থেকে সরে গেল 3 ইউরোপীয় দেশ। 1 মাসের মধ্যে আবার ইরান সফরে আসছেন রাফায়েল গ্রোসি। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করার ইঙ্গিত দিলেন আইনমন্ত্রী। হুজির অপারেশন শাখার প্রধান সহ 3 জনকে গ্রেপ্তার করল সিটিটিসি। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা। 291 আসনের তৃণমূল প্রার্থী, যাদের মধ্যে মুসলমান 42 জন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, পরিবেশ বান্ধব যে কোনো তৎপরতা ধর্মীয় ও বিপ্লবী দায়িত্ব হিসেবে বিবেচিত হয় এবং এ দায়িত্ব পালনে কার্পণ্য করা উচিত নয়। তিনি আজ ইরানে বৃক্ষরোপণ দিবস উপলক্ষে নিজের হাতে 2টি ফলের গাছ লাগানোর পর এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, উদ্ভিদ, লতাপাতা ও সবুজের সমারোহ মানুষের জীবনের অতি জরুরি বিষয় এবং তা মানব সভ্যতা বিনির্মাণে সহায়তা করে। ইসলামে বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে সাদাকায়ে জারিয়ার সওয়াব লাভ করা যায় এবং একজন মানুষ মারা যাওয়ার পরও ওই বৃক্ষের মাধ্যমে মানবজাতি যতদিন উপকৃত হতে থাকে ততদিন তার রুহের উপর সওয়াব পৌঁছাতে থাকে। আয়াতুল্লাহ খামেনি জঙ্গল উজাড় করে দেওয়ার যে ধ্বংসাত্মক তৎপরতা বিশ্বব্যাপী চলছে তাতে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশ ধ্বংসকারী এই তৎপরতা প্রতিহত করার জন্য সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। চাপ প্রয়োগ না করে পরমাণু সমঝোতায় দেওয়া নিজেদের প্রতিশ্রুতি পূরণ করার জন্য আমেরিকা ও 3 ইউরোপীয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আইএইএতে ইরান বিরোধী প্রস্তাব পাশ করার মতো চাপ প্রয়োগের হাতিয়ার ব্যবহার করলে পরমাণু সমঝোতার যেটুকু অবশিষ্ট রয়েছে সেটুকু ধ্বংস হয়ে যাবে। কাজেই পশ্চিমা দেশগুলো যদি সত্যিই এই সমঝোতাকে বাঁচিয়ে রাখতে চায়, তারা যেন নিজেদের প্রতিশ্রুতি পূরণ করে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কামালবান্দি বলেন, ইরান কখনো রাজনৈতিক চাপ কিংবা হুমকির কাছে নতি স্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না। আইএইএতে ইরান বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা শুরু থেকে মারাত্মক ভুল ছিল বলে ইরানের এই মুখপাত্র উল্লেখ করেন। এদিকে 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএতে ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ইউরোপীয় কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এই খবর জানিয়েছে।
আইএইএতে গত কয়েকদিন ধরে ইরান বিরোধী প্রস্তাব উত্থাপিত হতে পারে বলে কূটনৈতিক চ্যানেলে খবর পাওয়ার পর তেহরান এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সর্বশেষ বক্তব্যে তাঁর দেশকে দায়ী করে আইএইএতে প্রস্তাব উত্থাপনের ব্যাপারে 3 ইউরোপীয় দেশকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, এসব দেশ যেন আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতামূলক সম্পর্কের ক্ষতি না করে। এদিকে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের সঙ্গে টেকনিক্যাল বৈঠকে বসার জন্য আগামী 1 মাস পর আবারও ইরান সফরে আসবেন বলে ঘোষণা করেছেন। মার্কিন ভারপ্রাপ্ত উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আবারও আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা আরেকবার আলোচনার কোনো বিষয়বস্তু নয়। শেরম্যান বৃহস্পতিবার এক বক্তব্যে দাবি করেন, 2021 সালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বদলে গেছে, কাজেই পরমাণু সমঝোতাকেও নতুন পরিস্থিতিতে ঢেলে সাজাতে হবে। তার এই বক্তব্যের জবাবে জারিফ বৃহস্পতিবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, যদি 2021 সালের সঙ্গে 2015 সালের অর্থাৎ পরমাণু সমঝোতা স্বাক্ষরের বছরের মিল না থাকে, তাহলে বর্তমান সময়ের সঙ্গে 1945 সালেরও মিল নেই। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী 1945 সালের সঙ্গে 2021 সালের তুলনা করে লিখেছেন, সুতরাং আসুন আমরা জাতিসংঘ ঘোষণাকে পরিবর্তন করি এবং আমেরিকা এ পর্যন্ত ভেটো ক্ষমতার সর্বাধিক অপপ্রয়োগ করেছে বলে তার কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্প্রতি কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জোরালো হয়ে ওঠার পর আইনমন্ত্রী এই বক্তব্য দিলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। দুঃখিত, ঢাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন বা পরিবর্তন করার বিষয়ে সরকারের চিন্তা ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া রেল স্টেশন চত্বরে এক পথসভায় বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এমন ইঙ্গিত করেন। কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি নতুন করে জোরালো হয়েছে। এ প্রসঙ্গ টেনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বিতর্কিত এই আইন পরিবর্তন বা সংশোধন করার কোনো পরিকল্পনা বা সম্ভাবনা আছে কিনা। উত্তরে আইনমন্ত্রী বলেন, আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন। এর আগে পথসভার বক্তৃতায় আনিসুল হক বলেছেন, আপনাদের সাহসে প্রধানমন্ত্রী সাহসী হয়ে পদ্মা সেতু বাংলাদেশের মানুষের অর্থে নির্মাণ করেছেন। কারো কাছ থেকে টাকা নিতে হয়নি। বাংলাদেশের অর্থনীতির মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। 2041 সালের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নত দেশ হিসেবে পরিচিত হবে। ওদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য দেখাতে গিয়ে আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সামনে 2 মেয়র প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় বিকেল পর্যন্ত কমপক্ষে 10 জন আহত হয়েছে। আজ শুক্রবার বেলা 11:30টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর মন্ত্রী উপজেলা পরিষদে আসেন পূর্ব নির্ধারিত এক অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠান চলাকালে আরো এক দফা সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রতিদ্বন্দ্বী সমর্থক কর্মীরা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব সংবাদে। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী হুজির অপারেশন শাখার প্রধান সমন্বয়ক সহ 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। আজ সকালে সিটিটিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সিটিটিসি বলেছে, মাইনুল হুজির প্রধান অপারেশন সমন্বয়ক হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি ঝালকাঠি। ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল মাইনুলের। তিনি 2015 সালে হুজির শীর্ষ নেতা কারাবন্দী মুফতি মঈনুদ্দিনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
ভারতের উত্তরপ্রদেশের পিলভিট সীমান্তে নেপালি পুলিশের গুলিতে গোবিন্দ সিং নামে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ওই ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের ওই ঘটনায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলেও পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। আজ এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, নেপাল পুলিশের সাথে কোনো বিষয়ে 3 জনের সংঘর্ষ হয়েছিল। ঘটনার পরে বিপুল সংখ্যক গ্রামবাসী ওই এলাকায় জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। ভারতের পক্ষে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। ঘটনাটি মাদক চোরাচালান সংক্রান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মোট 294 আসনের মধ্যে আজ 291 আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে 42 জন মুসলিমকে প্রার্থী করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ শুক্রবার কলকাতায় দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজ্যে মোট 294টি আসনের মধ্যে আজ 291 আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে 42 জন মুসলিমকে প্রার্থী করা হয়েছে। 294 আসনের মধ্যে 3টি আসন ছাড়া হয়েছে জোটসঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার পুরনো কেন্দ্র ভবানীপুরের পরিবর্তে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। 291 আসনের মধ্যে নারী প্রার্থী হয়েছেন 50 জন। মুসলিম প্রার্থীর সংখ্যা 42, তফসিলি জাতি 79 এবং তপশিলি উপজাতি সম্প্রদায় থেকে 17 জনকে প্রার্থী করা হয়েছে। এ প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বাংলায় বাস করে বা ইলেকশনের প্রচারের জন্য আসছে, আমি তাদের বহিরাগত বলছি না, কিন্তু হাজার হাজার বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য থেকে। কোন কোন ভোটারে কি আছেন আমি জানি। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিপিএম এবং কংগ্রেস দল বিজেপির সঙ্গে বন্ধুত্ব করে এই নির্বাচন লড়ছে। মমতা আজ বিজেপিকে টার্গেট করে আরো বলেন, আপনারা কেউ হিংস্র রাজনীতির কাছে মাথা নত করবেন না। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইহুদিবাদী ইসরায়েল বিনা বিচারে 2 জন ফিলিস্তিনি কর্মকর্তার আটকাদেশ বাড়িয়েছে। কথিত প্রশাসনিক আটকাদেশ আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যে আইনে ফিলিস্তিনি বন্দীদেরকে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা যায়। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানিয়েছে, ইসরায়েলের একটি আদালত ফিলিস্তিনি কর্মকর্তা শেখ রায়েদ সালার আটকাদেশ 6 মাসের জন্য বাড়িয়েছে। তার আইনজীবী খালেদ জাবারকা জানিয়েছেন, রায়েদ সালাকে গত 6 মাস ধরে নির্জন সেলে রাখা হয়েছে এবং নতুন করে আরো 6 মাসের আটকাদেশ দেওয়ায় তাকে টানা 1 বছর নির্জন সেলে কাটাতে হবে। ইসরায়েলের আরেকটি আদালত ফিলিস্তিনের সাবেক কুদস বিষয়ক মন্ত্রী খালেদ আবু আরাফার আটকাদেশও 4 মাসের জন্য বাড়িয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত 59 বছর বয়সী আবু আরাফাকে গত বছরের নভেম্বরে পশ্চিম তীরের রামাল্লা থেকে আটক করে। ইরানের অভ্যন্তরীণ রুটের একটি যাত্রীবাহী বিমান অপহরণের চেষ্টা প্রতিহত করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আজ আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরান এয়ারের একটি ফকার 100 যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার রাত 10:10 ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের উদ্দেশ্যে উড্ডয়ন করে। বিমানটি অপহরণের চেষ্টা করা হলে এটি পথিমধ্যে ইস্পাহান বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় বিমানের নিরাপত্তার দায়িত্বে থাকা আইআরজিসির জওয়ানরা অপহরণের চেষ্টা করার জন্য এক ব্যক্তিকে আটক করেন। বিবৃতিতে বলা হয়, অপহরণ প্রচেষ্টাকারী ব্যক্তি বিমানটিকে পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত কোন আরব দেশে নিয়ে যেতে চেয়েছিল। আইআরজিসি আরও বলেছে, বিমানটির সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদেরকে বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। বিমান অপহরণ প্রচেষ্টার ঘটনার সব দিক স্পষ্ট করার জন্য ব্যাপক তদন্ত শুরু করা হয়েছে। ইরানের বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মদ হাসান জিবাক্স তার দেশের আকাশে আর্মেনিয়ার একটি বোয়িং 737 বিমানের নিখোঁজ হয়ে যাওয়ার খবর প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন,
আর্মেনিয়ার একটি বোয়িং 737 বিমান ইরানের আকাশসীমা দিয়ে অতিক্রম করার সময় যান্ত্রিক গোলযোগের মুখে পড়েছিল। এ সময় বিমানটির পাইলট জরুরি অবতরণ করার আবেদন জানালে সেটিকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করতে দেওয়া হয়। জিবাক্স বলেন, আর্মেনিয়ার বিমান চলাচল কোম্পানির একটি টেকনিক্যাল গ্রুপ মেহরাবাদ বিমানবন্দরে বোয়িং বিমানটির ত্রুটি সারিয়ে তোলার চেষ্টা করছেন। ইরানের বিমান চলাচল সংস্থার মুখপাত্র আরও বলেন, বিমানটির যান্ত্রিক ত্রুটি দূর হওয়া মাত্র এটিকে মেহরাবাদ বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দেওয়া হবে। বৃহস্পতিবার আর্মেনিয়ার কোন কোন গণমাধ্যম দাবি করেছিল তাদের দেশের একটি বোয়িং বিমান ইরানের আকাশসীমায় প্রবেশের পর নিখোঁজ হয়ে গেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভূ রাজনৈতিক পরিস্থিতির অজুহাত দেখিয়ে বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতার ক্ষেত্রে সময়োপযোগী এবং দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায়। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ যা বলেছেন তা শুনুন দৃষ্টিপাতের এ পর্যায়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের অনুরোধের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে পুনরায় আলোচনার সুযোগ নেই। আমেরিকার ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বুধবার বলেছেন, ভূরাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে, তাই আমেরিকা আরও শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী চুক্তি প্রত্যাশা করে। জারিফ বৃহস্পতিবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, 2021 সালের সঙ্গে 2015 সালের যদি মিল না থাকে, তাহলে বর্তমান সময়ের সঙ্গে 1945 সালের সঙ্গেও তো মিল নেই। তাহলে জাতিসংঘের ঘোষণায়ও পরিবর্তন এনে আমেরিকার ভেটো ক্ষমতা প্রত্যাহার করে নেওয়া উচিত, কেননা আমেরিকা অসংখ্যবার এই ভেটো ক্ষমতার অপব্যবহার করেছে। বাইডেন সরকারের পক্ষ থেকে সম্প্রতি পরমাণু সমঝোতার ব্যাপারে বিভিন্ন রকম অবস্থানের ঘোষণা দেওয়া হচ্ছে, কিন্তু এসব ঘোষণায় নতুন কোনো বার্তা নেই। সেই ডোনাল্ড ট্রাম্প সরকারের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতিরই অনুসৃতি লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা, বিশেষ করে বাইডেন সরকারের বিদেশ নীতি নির্ধারকরা যেসব বক্তব্য দিচ্ছে সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ট্রাম্প সরকারের 4 বছরের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে, ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। এই নীতির প্রয়োগে আমেরিকার কোনো লক্ষ্যই অর্জিত হয়নি, উল্টো বরং ইরানি জনগণের সর্বোচ্চ প্রতিরোধের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সুতরাং বাইডেন সরকার যদি পুনরায় সেই নীতি অনুসরণ করে, তাহলে সেটা হবে কৌশলগত ভুল, কেননা ইরান নিজস্ব স্বার্থ সুরক্ষায় বিদেশিদের ইচ্ছাকে তোয়াক্কা করে না। পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার ব্যাপারে ইরানের চূড়ান্ত বক্তব্য হচ্ছে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। যে কোনো রকম রাজনৈতিক চাপ কিংবা হুমকি পরিস্থিতিকে কেবল জটিলই করে তুলবে। নিষেধাজ্ঞা না তুলে সমঝোতায় ফেরার আলোচনাকে ইরান অযৌক্তিক বলে মনে করে। ইরান কোনো অবস্থাতেই তাদের নীতি থেকে সরে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। ইরানের সংসদ মজলিসে শুরা এরই মধ্যে দেশের স্বার্থ সুরক্ষার জন্য আইন অনুমোদন করেছে। পশ্চিমা পক্ষগুলো যদি 3 মাসের মধ্যে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে ইরান তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। তিস্তা নিয়ে আগের অবস্থানে অনড় রয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একদিনের ঢাকা সফরে গিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন। সীমান্তে অপরাধ বন্ধ হলে সেখানে কোনো হত্যাকাণ্ড থাকবে না বলেও জানান তিনি। তার এসব বক্তব্যের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর একদিনের সফরে ঢাকা এসে জানিয়ে গেছেন, তিস্তা নিয়ে আগের অবস্থানেই রয়েছে ভারত। তিনি আরো বলেছেন, সীমান্তে অপরাধ বন্ধ হলে থাকবে না হত্যাকাণ্ড। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। So our shared objective should be a no crime, no death border. And I'm sure if we can get it right, no crime, no death, I'm sure we can together address this problem effectively. সীমান্ত হত্যা বন্ধে দরকার অপরাধ দমন করা। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শমশের মবিন চৌধুরী বলেছেন, এখন সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটা বাংলাদেশের কাছে নিঃসন্দেহে একটা অতি গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এই একটা ঘটনা বাংলাদেশের মানুষকে স্পর্শ করে। বাংলাদেশের জনগণ এটা মেনে নিতে চায়। বললাম সেখানে কোন ধরনের অপরাধ হচ্ছে, অপরাধকে মোকাবেলা করার জন্য আইন রয়েছে, বিধিবিধান রয়েছে। যদি অপরাধ করার কারণেই কোন আইনি প্রক্রিয়া ছাড়াই যদি কাউকে হত্যা করা হয় তাহলে কিন্তু বিচার বহির্ভূত হত্যা হয়ে যায়। শ্রীলঙ্কার মৎস্যজীবীরা প্রায়শই তাদের নৌকা নিয়ে ভারতের সমুদ্র সীমা অতিক্রম করে, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে গ্রেফতার করা হয়, তাদের নৌকা ভারতের পুরে নিয়ে আসা হয় এবং আলাপ আলোচনার পরে সেই তাদেরকে জ্বালিয়ে দেখে তাদের দেশে জেলে দেখে। একইভাবে ভারতের জেলেরা যখন শ্রীলঙ্কার সমুদ্র সীমা অতিক্রম করে সেটা কিন্তু অপরাধ, সেখানে হত্যা করা হচ্ছে, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, তিস্তা নিয়ে ভারতের প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হয়নি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা করে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির রাতেই এক টেলিভিশন টক শোতে বলেছেন, কি নিয়ে আলোচনা হবে? জয়েন্ট রিভার্স কমিশনে যারা আছে তারা আলোচনা করবে মানু নদীর উপরে, মুহুরী নদীর উপরে, খোয়াই নদীর উপরে, গুমতি, ধরলা আর দুধকুমারের উপরে, কিন্তু তিস্তার উপরে কোনো কিছু করবে না। আমাদের কথা হচ্ছে যে 1997-এ নন নেভিগেশনাল ইউজ অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস যেটা হলো, সেটাতে ইউএন কনভেনশন অনুসারে বলা আছে যে তোমরা নদী যেটা আন্তর্জাতিক ভাবে এক দেশ থেকে আরেক দেশে বেতে ঢুকছে, আপার রাইপেরিয়ান যারা আছে তারা লোয়ার রাইপেরিয়ানকে কোনো মতেই পানি কম দিতে পারবে না। দ্য ওয়াটার শুড বি অ্যালাউড টু ফ্লো থ্রু। উল্লেখ্য, তিস্তায় পানি প্রবাহ কমে যাবার কারণে উত্তরাঞ্চল ক্রমাগতভাবে মরুভূমিতে পরিণত হচ্ছে। দেশের সবচেয়ে বড় তিস্তা সেচ প্রকল্পের জন্য 10,000 কিউসেক আর নদীর ন্যূনতম ধারা ধরে রাখতে 4,000 কিউসেক পানির প্রয়োজন এখন। অথচ এই শুষ্ক মৌসুমে 2-3 হাজার কিউসেক পানির নিশ্চয়তা নেই। উজানে ভারতের একতরফা পানি প্রবাহের ফলে তিস্তা সেচ প্রকল্পের 1,11,000 হেক্টর আবাদযোগ্য এলাকা কমতে কমতে ঠেকেছে 50,000 হেক্টরে। এছাড়াও তিস্তার পানি শূন্যতা বাংলাদেশকে নানাবিধ সংকটে ফেলছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট মহল। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ধারাবাহিক